আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। পাপেল এডুকের পক্ষ থেকে সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের যে টপিকটা আমরা পড়াবো সেটা কি দুইটা অধ্যায় পড়াবো। আজকে কালকে যে অধ্যায়টা আমরা পড়াইছিলাম প্রায় শেষের দিকে এমসিকিউ গুলো সলভ করা বাকি ছিল, এমসিকিউ গুলো সলভ করাবো প্লাস কি পঞ্চম অধ্যায়ের কি আমরা সকল কিছু একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কি শেষ করব। যেখানে কি তোমাদের যাদের একদম দুর্বল আছো, এই দুইটা অধ্যায় যারা দুর্বল ছিল তারাও কি একদম প্রো হয়ে যাবে, সেইভাবে কি আজকে আমাদের ক্লাসটা সাজানো হয়েছে। বুঝতে পারছো? দেখো স্টার্ট করতেছি। কালকে আমরা এখান থেকে আটকে পড়ছিলাম, কি বলছে, তুতে যোগে কত অণু ক্যালাস পানি সংযুক্ত থাকে, কত অণু কি ক্যালাস পানি সংযুক্ত থাকে। এখন অনেকে আছে তুতে চিনো না, তুতে কি, তুতের আরেকটা নাম আছে ব্লু ভিট্রিয়াল। কি নাম? ব্লু ভিট্রিয়াল। তুতের সঙ্গে কি কপার সালফেট ইনটু কি 5 অণু পানি, কপার সালফেট ইনটু কি 5 অণু পানি। দেখতেছো তুতে, তাহলে কি তুতের সংকেত কি কপার সালফেট ইনটু কি 5 অণু পানি, কি কপার সালফেট ইনটু কি 5 অণু পানি, কপার সালফেট ইনটু কি 5 অণু পানি। এটা কি, এটা কিসের সংকেত? তুতের সংকেত। এটাকে আবার কি বলা হয়? ব্লু ভিট্রিয়াল। কি বলা হয়? ব্লু ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়াল। আচ্ছা ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়াল, ব্লু ভিট্রিয়াল। এটাকে কি বলে? কপার সালফেট ইনটু 5 অণু পানি। প্রশ্নে কোনটা দেওয়া থাকবে এটা তো কেউ বলতে পারে না, যাতে কি তোমরা সবকিছু জেনে রাখো। আবার অনেকে আসতে পারে, অনেক সময় কি আসতে পারে যে গ্রিন, গ্রিন কি ভিট্রিয়াল, গ্রিন ভিট্রিয়াল কি ফেরাস সালফেট ইনটু কি 7 অণু পানি, ফেরাস সালফেট ইনটু কি 7 অণু পানি। তারপরে আবার কি আসতে পারে, কি হোয়াইট ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল, জিঙ্ক সালফেট ইনটু কি 7 অণু পানি। বুঝতে পারছো? যখন যেটা আসে পরীক্ষায় আমরা কি প্রত্যেকটা টপিকটাকে আমরা ভালোভাবে জেনে যাবো, যাতে পরীক্ষা যেটাই আসুক আমরা যাতে পারি। বুঝতে পারছো? তাহলে এই তিনটা টপিক, এই তিনটা জিনিস, এই টপিকটা তাতে কি তুতে বলছে কত অণু পানি, তাহলে কত অণু পানি এখানে তুতের কি এটা কপার সালফেট 5 অণু পানি, তাহলে উত্তর কত হবে? গ। উত্তর কত হবে? গ, গরুর গ, ছোট গ। বুঝতে পারছো? দেখো তাহলে আমরা পরের স্লাইডে যাই। কি বলছে? একটি যৌগে কার্বন 92.3% এবং হাইড্রোজেন 7.7% আছে, যৌগটি স্থূল সংকেত কত? এগুলো কি আমরা কালকে করেছিলাম না, যে কিভাবে স্থূল সংকেত বের করে, কিভাবে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করে, কিভাবে যোজনী বের করে, এগুলো তো আমরা কালকে পড়াইছিলাম সবগুলো। কি এখানে কি যার যার পারমাণবিক ভর দ্বারা কি ভাগ করবে। কার্বন কত? কার্বন কত? 92.3 ভাগ কত? 12, ভাগ কত? 12। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত? 7.7 ভাগ কি 1। এটা কি তোমরা তার খাতায় লিখবে না, তোমরা তো মুখে মুখে করবে। বুঝতে পারছো? যদি এইগুলো ম্যাথ দেয়, যদি এটা শিওর থাকো তুমি, যদি এইগুলো ম্যাথ দেয় তাহলে কি তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিবে। কি দিবে? ক্যালকুলেটর ইউজ করতে দিবে। যদি এইগুলো ম্যাথ দেয় তাহলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে। আর যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় তাহলে কি তোমাকে সেইভাবে কি মানগুলো দিবে, এখানে সেইভাবে মানগুলো দিবে যাতে কি ক্যালকুলেটর না লাগে। বুঝতে পারছো? তাহলে এখানে কত আছে? 7.7। আর এখানে একটা মানুষের কত আসতেছে দেখো তো, 92.3, 92.3 ভাগ 12, 7 পয়েন্ট কি 7.69, 7 পয়েন্ট কি 69। আর এটা কত আছে? 7.7। এখন আমরা বলছিলাম, কি বলছিলাম, যে এই দুইটার মধ্যে ভাগফলের মধ্যে যার মান ছোট, যার মান ছোট সেটাকে কি আবার তার দ্বারা ভাগ। যেমন কি কার্বনের ক্ষেত্রে কি 7.69 ভাগ কত হবে? 7.7। কারণ কি এই দুইটার মধ্যে মান ছোট কোনটা? এটা মান ছোট, তাহলে এটা দিয়ে কি দুইটাতে ভাগ, তাহলে ইজ ইকুয়াল টু কত আসতেছে দেখো তো, 7.16 ভাগ কত? 7.7 ইজ কত? 0.99। 0.99 মানে কি 1 ধরতে পারি না আমরা? 0.99 মানে কি 1 ধরতে পারি আমরা। তাহলে কি 1, এটা কত ধরতে পারি? 1। শোনো, দশমিক 1 পয়েন্ট সামথিং, 1.29, 1.50, 1.32 এগুলো নিলে আমরা 1ই ধরবো। কারণ কি তুমি কোনো সময় দেখছিলা যে কোনো যৌগ গঠন করলো, যৌগ গঠন করলে এমন থাকে 1.5 C6H6 এমন দেখছিলা? কখনো কি ভগ্নাংশ আকারে থাকে? এখানে না, ভগ্নাংশ, এটা কি থাকে সব সময়? পূর্ণ সংখ্যা থাকে। বুঝতে পারছো? এখানে কি থাকে? পূর্ণ সংখ্যা থাকে। তার মানে কি যার যার বানানটাকে 1 দিলাম। আবার কি হাইড্রোজেনের ক্ষেত্রে কি বললাম? হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের কত মান? কত? 7.7। আর ভাগ কত? সবচেয়ে ছোট মান কত? 7.7। তাহলে এখানে করতে আছে 1, তাহলে কি যৌগ কি হবে? C1H1। তাহলে কি স্থূল সংকেত কি? তাহলে স্থূল সংকেত কি হবে? স্থূল সংকেত C1H1, C1H1। যেহেতু মান এখানে কি মান 1 আছে, এটা কি স্থূল সংকেত। আর যদি আণবিক সংকেত চাই তো এখান থেকে কি আবার নিচে বের করতাম। তাহলে C1H1 কত? উত্তর ক নাম্বার হবে? উত্তর কি হবে? ক নাম্বার, C1H1। মানে এখানে এক দিলেও যে কথা, না দিলেও কি একই কথা। বুঝতে পারছো? এই যে ক নাম্বার উত্তর। বুঝতে পারছো? পরের স্লাইডে যাই। দেখো বলছে কি মৌলের সংযুতি, কি বলছে? মৌলের সংযুতি ইজ ইকুয়াল টু n ইন্টু a ইন্টু 100 বাই কি n পার্সেন্ট। এখানে
n দ্বারা কি প্রকাশ করছে। কার্বনের সংযুতি ইজ ইকুয়াল টু কি n ইনটু a ইনটু 100 বাই কি m%। এখানে কি প্রকাশ করছে, কি প্রকাশ করতেছে, এখানে হয়তো চাইছে কি, এখানে n, এখানে কি এই যে n, এখানে এই n টা কি প্রকাশ করছে, এটা কি চাইছে তোমাদের, এখানে n টা কি প্রকাশ করছে সেটা কি চাইছে, বুঝতে পারছো? কি বলছে এখানে ক নাম্বার বলছে মৌলে পারমাণবিক ভর। মৌলে পারমাণবিক ভর মানে কি, এ যদি বলতো, শোনো এখানে n মানে কি বুঝেছে, সংখ্যা, কি বুঝেছে, সংখ্যা, অণু বা কি পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণু কি মৌলের সংখ্যা, অণু বা পরমাণু বা কি মৌলের সংখ্যা, উত্তর কি হবে, খ হবে, উত্তর কি হবে, খ হবে। আর যদি এ চাইতো, এখানে n দ্বারা কি প্রকাশ করছে, এজন্য এটা উত্তর। যদি চাইতো এ কি প্রকাশ করছে, এ চাইছে কি ভর। দেখো তো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। আর পারমাণবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। আর অণু সংখ্যা বা পরমাণু মৌলের সংখ্যা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে কি চাইছে, মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি কি, মৌলের শতকরা সংযুতি ইজ ইকুয়াল টু কি মৌলের পারমাণবিক ভর ইনটু কি মৌলের সংখ্যা ইনটু 100 বাই কি যৌগের আণবিক ভর। আর এই এমটা কি, এমটা হচ্ছে যৌগের আণবিক ভর, এই এমটা কি যৌগের, এই এমটা হচ্ছে কি যৌগের আণবিক ভর, এই এমটা হচ্ছে যৌগের আণবিক ভর। আর এই এটা হচ্ছে কি, এই এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর। আর এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে মৌলের পরমাণু সংখ্যা। আর টোটাল মিলে কি হচ্ছে, মৌলের কি শতকরা সংযুতি। এম মানে হচ্ছে আণবিক ভর, এম মানে হচ্ছে কি যৌগের আণবিক ভর। টোটাল যৌগ যে ছিল, মনে করো কথা কি বললাম, ক্যালসিয়াম কার্বনেট, কি বললাম, ক্যালসিয়াম কার্বনেট। এখানে যদি আমি বলি যে ক্যালসিয়ামের শতকরা সংযুতি বের করো, তার মানে কি এই এটা হচ্ছে ক্যালসিয়ামের ভর, আর এনটা হচ্ছে ক্যালসিয়াম কয়টা আছে, ক্যালসিয়াম একটা আছে। আর এই এমটা হচ্ছে টোটাল এই ক্যালসিয়াম কার্বনেটের ভর, টোটাল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100, ক্যালসিয়ামের কত 40, আর 300 লং কত 48, আর এটা হচ্ছে 12, তার টোটাল কত 100। ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100, ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100। তাহলে এই এমটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের টোটাল ভর, বুঝতে পারছো এখন? তাহলে উত্তর কি মৌলের পরমাণু সংখ্যা, এন মানে কি বলতেছে মৌলের পরমাণু সংখ্যা। পরে বলছে কি যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে জানা প্রয়োজন কোনটি, যৌগের স্থূল সংকেত নির্ণয় করতে কোনটি প্রয়োজন, যৌগের স্থূল সংকেত বের করবা। দেখো তো স্থূল সংকেতকে আমরা একটু আগে আমরা বের করলাম না, স্থূল সংকেতের ওইখানে কি দেওয়া ছিল, দেখো তো প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমরা এমন দেওয়া ছিল না, কি দেওয়া ছিল, ধরো সি এত পার্সেন্ট, বাকি এইচ এত পার্সেন্ট, এগুলো দেওয়া ছিল না। এগুলো ছাড়া কি তুমি স্থূল সংকেত বের করতে পারবা, এগুলো দেওয়া ছিল কি ওইটার পারমাণবিক ভর দ্বারা কি তুমি ভাগ করছো। তাহলে কি আমার স্থূল শতকরা সংযুতি কি তোমার দেওয়াই থাকা লাগবে, না দেওয়া থাকলে কি তুমি স্থূল সংকেত কি বের করা যাবে না, বুঝতে পারছো? একটা হলো কি স্থূল সংকেত না তোমার শতকরা সংযুতি কি দিতে হবে, তাহলে এটা আনসার কি হবে, খ নাম্বার আনসার হবে। কি হবে, খ। আণবিক ভর, আণবিক ভর লাগবে পরে, বাট এটা আগে লাগবে, শতকরা সংযুতি। পারমাণবিক ভর এটাও নেসেসারি না। আণবিক সংকেত, আণবিক সংকেত কিভাবে হয়, আগে তো স্থূল সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করতে, স্থূল সংকেত বের করতে তার আণবিক সংকেত লাগে না। যদি বলতো আণবিক সংকেত বের করতে কি লাগে, সেই ক্ষেত্রে কোনটা আনসার আসতো, স্থূল সংকেত। তোমরা কি বুঝতে পারছো? খ নাম্বার আনসার হবে, খ নাম্বার। কি বলছে, সমতাকৃত সমীকরণ কোনটি? দেখো তো বলছে যে এই প্রশ্নটা কি আমরা আগে স্লাইডে কি পড়াইছিলাম, সমতা করে কি মানে কি উৎপাদ এবং কি বিক্রিয়ক এবং কি উৎপাদ, বিক্রিয়ক এবং কি উৎপাদ থেকে কি যাতে এক থাকে, এই পাশে আর এই পাশে কি এক থাকে। যাতে ক্যালসিয়াম আছে এখানে কয়টা, দুইটা, ক্যালসিয়াম সরি ক্যালসিয়াম আছে একটা, এখানে ক্যালসিয়াম একটা, হ্যাঁ মিলছে। কার্বন আছে একটা, কার্বন আছে একটা, ঠিক আছে। অক্সিজেন আছে তিনটা, কিন্তু অক্সিজেন আছে এখানে কয়টা, দুইটা। অক্সিজেন আছে ওখানে কয়টা, দুইটা। তাহলে কি এটা হবে না, এটা হবে না। তাহলে কি ক নাম্বার আনসার। বা তারপরে হচ্ছে কি ক্যালসিয়াম আছে এখানে আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, একটা। কার্বন আছে একটা, এখানে আছে কার্বন কই, এখানে তো কার্বন নাই। তাহলে কি এটাও হবে না, এটাও হবে না। শোনো, যদি তুমি করতে যাও ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl, প্রশমন বিক্রিয়া শুনছি পারো তো সবাই। প্রশমন বিক্রিয়া মানে কি, এসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। এসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে, লবণ এবং পানি। তাহলে কি এটা কি ক্ষার, ক্যালসিয়াম কার্বনেট কি ক্ষার, আর HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা উৎপন্ন কি লবণ এবং পানি, কি ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোনি কত, ক্যালসিয়ামের যোনি কত 2। তাহলে এর যোনি এর এখানে যাবে, এর যোনি কই এই পাশে আসবে। তাহলে ক্যালসিয়ামের যোনি কত 2, ক্লোরিনের যোনি কত 1, 1 লিখলেও হয় না লিখলে হয়। প্লাস কি পানি, কি উৎপন্ন হবে, পানি। পানি উৎপন্ন করার পরে এখানে তো কার্বন আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে, তার মানে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখন দেখো সমতা করা লাগবে, এখন কি করা লাগবে, সমতা করা লাগবে। দেখো ক্যালসিয়াম আছে এখানে, পানি কয়টা আছে, এইচ কয়টা আছে, দুইটা আছে, কিন্তু এখানে এইচ কয়টা, একটা। তার মানে কি এখানে এইচ দুইটা, একটা দিলাম। তাহলে ক্লোরিন হয়ে গেছে কয়টা, দুইটা। এখানে ক্লোরিন দুইটা হয়েছে, কার্বন আছে একটা, এখানে একটা, অক্সিজেন আছে দুইটা, তিনটা। অক্সিজেন আছে এখানে তিনটা, এখানে একটা, এখানে দুইটা। তাহলে কয়টা হচ্ছে, তিনটা হচ্ছে। কয়টা হচ্ছে, তিনটা হচ্ছে। বুঝতে পারছো? তাহলে উত্তর কোনটা হবে,
উত্তর ক্যালসিয়াম কার্বনেট 2 অনু HCl প্লাস ইজ ইকুয়াল টু কি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2। তাহলে উত্তর কি হবে ছোট গ। উত্তর কি হবে ছোট গ। কোন যৌগটি ভৌত অবস্থায় গ্যাসীয়, মানে কি ভৌত অবস্থায় গ্যাসীয় থাকে মানে কি সাধারণ অবস্থায় কোন তাপ দিলা না, তুমি কোন তাপ কোনো কিছু না দিলা। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের একটা বলে রাখি, বিক্রিয়া প্রথম পূর্ব শর্ত কি, বিক্রিয়া হওয়ার পূর্ব শর্ত কি? দেখো বিক্রিয়া প্রথম শর্ত কি, ধরো তুমি খিচুড়ি রান্না করবে, কালকে তো একটা খিচুড়ি গল্প বলছিলাম সেটাই বললাম। খিচুড়ি যদি রান্না করো, খিচুড়ি রান্না সবকিছু দিবা, তুমি যদি আগুন না ধরাও, তাপ না দাও, সেটা কি হবে? ধরো চাল দিলা, পাতিলের মধ্যে চাল দিলা, ডাল দিলা, মাংস দিলা, লবণ দিলা, সবকিছুই দিলা, কিন্তু তুমি আগুন ধরালে না, তাহলে কি তাপ দিলা না, তাহলে কি ওইটা খিচুড়ি হবে? কখনোই হবে না। তাহলে কি বিক্রিয়া তুমি কি ধরো কি আছে কার্বন দিলাম, ওইখানে কি দিলা কার্বন দিলাম, একটা পাত্রের মধ্যে কার্বন দিলাম, অক্সিজেন দিলাম, এখানে যদি তুমি সাধারণ অবস্থায় যদি কিছু না রাখো তাহলে কি এখানে কিছু তৈরি হবে? তাপ অবশ্যই দিতে হবে। তাহলে কি এখানে তাপ দেওয়ার মানে ভৌত অবস্থা কোনটা, মানে সাধারণ অবস্থায় কোনটা কি থাকে, সাধারণ অবস্থায় গ্যাসীয় কোনটা? সোডিয়াম ক্লোরাইড, এটা কি খাবার লবণ, এটা কি লবণ? খাবার লবণ। এটা কি লবণ? খাবার লবণ। H2O কি? এটা পানি, H2O পানি। ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও কি একটা লবণ, এটাও কি একটা লবণ। বুঝতে পারছো? তাহলে কি ক্যালসিয়াম, উত্তর কি হবে কার্বন ডাই অক্সাইড। এগুলা কি কঠিন? এগুলা কি কঠিন না, এগুলা কি তরল। বুঝতে পারছো? আর এটা কি গ্যাসীয়, সাধারণ অবস্থায় কি গ্যাসীয়। কি বলছে এখানে, NH3 উৎপাদনের জন্য 8 গ্রাম H2O 28 গ্রাম N2 নেওয়া হলো। লিমিটিং বিক্রিয়া কোনটা? লিমিটিং বিক্রিয়া কোনটা? এখানে কি গ ঘ একটা হবে না, এই দুইটা কি কখনো হবে না। কারণ কি প্রশ্নে হচ্ছে নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয়? NH3। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হচ্ছে? NH3। তার মানে কি উত্তর হয় এটা আর এটা, এই দুইটাতে বলছে লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়ক কোনটা? যা দ্বারা তৈরি হইতেছে ওটা কি বিক্রিয়ক, যেটা তৈরি হইতেছে সেটা উৎপাদ। এখানে তো অক্সিজেনের কোনো প্রশ্নই আসে না। কি বলছে? NH3 উৎপাদনের জন্য 8 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেন, দেখো নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন N2 প্লাস H2, N2 প্লাস H2, কি বললাম? N2 প্লাস H2, এখানে কি তৈরি হইতেছে? NH3, NH3। তাহলে অ্যামোনিয়া, তাহলে সমতা করো, তাহলে সমতা করতে গেলে এখানে কি হইতেছে? নাইট্রোজেন আছে একটা, এখানে দুইটা দাও, তাহলে এখানে কত? 3 দোকানে 6, তাহলে এখানে কত আসতেছে? 3। তাহলে বুঝতে পারছো? তাহলে কি এখানে কত গ্রাম? একটা নাইট্রোজেনের ভর কত? 14, তাহলে দুইটা নাইট্রোজেন কত আছে? 28 গ্রাম। কত হবে এখানে? 28 গ্রাম। আর এখানে কত হবে? হাইড্রোজেন হলো 2, 2 গুণন 3 কত? 6 গ্রাম। এখানে কত হবে? 6 গ্রাম। আর এখানে কত হবে? 28 গ্রাম। তার মানে কি 28 গ্রাম 6 গ্রাম H2 বিক্রিয়া করে 28 গ্রাম N2 এর সাথে। এখানে আমি বিস্তারিত বলতেছি, পরীক্ষা হলে কিন্তু এইভাবে করবেন। পরীক্ষা হলে কি তোমার মুখে মুখে করতে হবে সবকিছু, এখানে আমি বিস্তারিত যাতে কি তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। দেখো এখানে তাহলে অতএব 1 গ্রাম কি 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কি 28 ভাগ 6 গ্রাম সাথে, অতএব কি কত গ্রাম হাইড্রোজেনের কথা বলছে? 8 গ্রাম। কত গ্রাম? 8 গ্রাম। তাহলে 8 গ্রাম বিক্রিয়া করে কত সাথে? 8 গ্রামের জন্য কতটুকু দরকার এটা আমরা বের করব। 8 গুণ 6, 8 ভাগ কত? ভাগ 6। তাহলে দেখো করো, তাহলে 28 গুণন 8 কত আসে দেখো তো? 28 গুণন 8 ভাগ কত? 6, 37.33 এত আসতেছে। তাহলে 8 গ্রাম হাইড্রোজেনের জন্য নাইট্রোজেন কতটুকু দরকার? 37.33। কিন্তু প্রশ্ন কতটুকু দেওয়া আছে? 28 গ্রাম দেওয়া আছে। প্রশ্ন কতটুকু দেওয়া আছে? 28 গ্রাম দেওয়া আছে, কিন্তু দরকার কতটুকু? 37.33। বুঝতে পারছো? 37.33 দরকার, কিন্তু প্রশ্ন কতটুকু দেওয়া আছে? 28 গ্রাম দেওয়া আছে। তার মানে কি এটা শর্ট আছে। দরকার হইলো কি 8 গ্রাম হাইড্রোজেনের জন্য, 8 গ্রাম হাইড্রোজেনের জন্য দরকার কত? 37.33 গ্রাম কি নাইট্রোজেন, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত গ্রাম? 28 গ্রাম। প্রশ্ন কতটুকু দেওয়া আছে? 28 গ্রাম। তার মানে কি এটা কম দেওয়া আছে, যেটা কম দেওয়া থাকে সেটা লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়া করার সময় যেটা আগে শেষ হয়ে যায় সেটা কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে কি এখানে উত্তর হবে কি ক নাম্বার। তাহলে আনসার কি হবে? এ হবে। আনসার কি হবে? এ হবে। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি করছি? আগে বিক্রিয়া করবা, বিক্রিয়া করার পর কি সমতা করবা, সমতা পর করার পরে কি এত গ্রাম এত গ্রামের সাথে বিক্রিয়া করে, এত গ্রাম এত গ্রামের সাথে বিক্রিয়া করে। এখন প্রশ্ন আসতে পারে না স্যার এত বড় ম্যাথ কি দিবে? হ্যাঁ, কিছু কিছু ম্যাথ দুই একটা দিবেই, যে এইগুলা কি তোমার করতেই হবে। দুই একটা ম্যাথ বড় দিবেই, যতই তোমার সময় কম দেওয়া থাকুক দুই একটা দিবে। কারণ কি কিছু প্রশ্ন আবার দেখবা কি এক কথায় উত্তর, ওইগুলা কি মানে দেখার সাথে আনসার করা যায়। ধরো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, তুমি কি এক কথা এটা বলতে পারবে না? সেম এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকবে, আবার কিছু প্রশ্ন যেরকম দেওয়া থাকবে। কারণ কি ওই প্রশ্নটা এটা কি এভারেজ টাইম, এগুলা কি এভারেজ টাইম। বুঝতে পারছো?
কি কইছে এখানে, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় সমীকরণ সময় কি থেকে তা হিসাব করা হবে, কি থেকে হিসাব করা হবে, তাহলে এটা আনসার কি হবে, এটা আনসার হবে কি লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে, কি হবে লিমিটিং বিক্রিয়ক, এটা আগে তো আমরা করাইলাম উৎপাদের পরিমাণ হিসাব করলাম, যদি উৎপাদনের পরিমাণ হিসাব করতে কি লাগবে, লিমিটিং বিক্রিয়কটা লাগবে, কারণ কি যেটাই হোক যেটা কম আগে শেষ হয়ে যায়, তুমি বেশিটা থেকে তো কোনো শেষ হয় না, যেটা আমরা আগে শেষ হয়ে যাবে সেটা থেকে কি সবসময় হিসাব করতে হবে, বুঝতে পারছো। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে কি বলে, দেখো দেখো তাহলে আমার কি ষষ্ঠ অধ্যায় শেষ, ষষ্ঠ অধ্যায় তাহলে আমাদের কি শেষ, এখন থেকে আমরা কি শুরু হচ্ছে পঞ্চম অধ্যায়, কি পঞ্চম অধ্যায়, রসায়নের কোন অধ্যায়, পঞ্চম অধ্যায়, এখন যেটা করাইতেছি 21 থেকে কি পঞ্চম অধ্যায়, এখন থেকে কি আমরা এমসিকিউ করবো প্লাস কি ওইটা রিলেটেড যে থিওরি গুলো আসবে সেগুলো পড়বো, বুঝতে পারছো। ষষ্ঠ অধ্যায়ের আগে থিওরি পড়াই নিছিলাম, কারণ কি ওইটা একটু বেশি তোমার অনেক আছে যে উল্টাপাল্টা করে, এই জন্য কি ওইগুলো আমরা কি আগে থিওরি পড়াই নিয়েছিলাম, এখন কি আমরা এমসিকিউ গুলা এই অধ্যায়ের এমসিকিউ তুলনামূলক কি সহজ এবং কি একটু ট্রিকি, মানে সহজ প্রশ্নের মধ্যে কি দেখো কঠিন যেগুলো প্রশ্ন এগুলো তো সবাই ভুল হয়, কিন্তু যারা সহজ প্রশ্নটা পারে ভুল করে তাদের কি চান্সটা মিস হয়ে যায়। কি হবে এটা আনসার, এটা আনসার হবে গ, এটা আনসার কি হবে রাসায়নিক বন্ধন, যে আকর্ষণ বলের মাধ্যমে যে আকর্ষণ বলের মাধ্যমে কি অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে কি বলে রাসায়নিক বন্ধন, তাকে কি বলা হয় রাসায়নিক বন্ধন, বুঝতে পারছো। তাহলে কি আনসার ছোট গ হবে, গ নাম্বার। তাহলে দেখো এটা কি নিচে কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে যৌগ গঠনকালে কি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, দেখো এটা কি বলছে নিচে কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের, নিয়ন মানে কি নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাসের এটার মানে ইলেকট্রন আদান প্রদান করার পরে তার কি যাতে নিয়নের মতো হয়, যেমন কি ধরো পটাশিয়াম আর ফ্লোরিন, পটাশিয়াম ফ্লোরিন মানে কি পটাশিয়াম প্লাস ফ্লোরিন কি মাইনাস, মানে কি ফ্লোরিন ইলেকট্রন নেয় আর পটাশিয়ামের একটা ইলেকট্রন দেয়, তার মানে এটা দেওয়ার পর এটা কত থাকে 18 থাকে, আর এটা নেওয়ার পর কত থাকে 10 থাকে, এইটা নিয়নের নিয়ম মানছে, কিন্তু এটা কি নিয়মের নিয়ম মানছে না, এটা কি নিয়মের নিয়ম মানছে, তাহলে কি এটা হবে না। তারপর কি বলছে ক্যালসিয়াম সালফাইড, এখানে কি এখানে দুইটা ইলেকট্রন দেয় আর দুইটা ইলেকট্রন নেয়, তাহলে কি এটাও মানে নাই। তারপর কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কি ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন কি 2 মাইনাস, তাহলে এটা মিলে হইতেছে, তার মানে কি এটা দুইটা দিতেছে এটা দুইটা নিতেছে, তাহলে কি এখানে লাস্ট কত থাকে 6টা, আর দুইটা নেওয়ার পরে কয়টা হইতেছে 8টা, 8 আর 2 কত 10, মানে এখানে হইতেছে কয়টা 10টা ইলেকট্রন, আর এখানে কয়টা আছে দুইটা দেওয়ার পরে কয়টা থাকতেছে 10টা, তার মানে কি আনসার কি এটা কি নিয়নের ইলেকট্রন কয়টা 10টা না, তাহলে আনসার কি হবে ছোট গ আনসার হবে, কি হবে ছোট গ আনসার হবে, বুঝতে পারছো। তাহলে আনসার কি হবে ছোট গ আনসার হবে। অ্যামোনিয়া অণুতে মুক্ত যে ইলেকট্রন থাকে, এই জিনিসটা অনেকে বেজাল বাজাও, অ্যামোনিয়া নট অ্যামোনিয়াম, অনেকে কি বলো অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম দুইটা কিন্তু দুই জিনিস, অ্যামোনিয়া নট অ্যামোনিয়াম, এখানে চাইছে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া এটার সংকেত কি NH3, কি NH3, আর যদি বলতো অ্যামোনিয়াম, যদি বলতো কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া যদি বলে তাহলে NH3, যদি অ্যামোনিয়াম বলে তাহলে NH4, এখানে চাইছে কি অ্যামোনিয়া অণুতে কত জোর কি মুক্ত জোর, মুক্ত জোর বন্ধন জোর অনেকেই বুঝো না, অনেকেই আছো কি মুক্তজোর বন্ধন জোর জিনিসটা বুঝো না তোমরা, অনেকে আছে মুক্তজোর বন্ধন জোর জিনিসটা, দেখো আজকে মুক্তজোর বন্ধন জোর জিনিসটা কি ক্লিয়ার করে দিতেছি। মুক্তজোর ধরো একটা ডায়াগ্রাম আঁকবা কি নাইট্রোজেন, এটা কি নাইট্রোজেন, নাইট্রোজেনের কেন্দ্রীয় মূল্য তাহলে NH3, তাহলে কি বলছে লাস্ট কক্ষে কয়টা থাকে 5টা থাকে না, লাস্ট কক্ষে কয়টা থাকে 5টা থাকে, একটা কি ইলেকট্রন লাস্ট কক্ষে কয়টা থাকে 5টা থাকে, এখানে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এখানে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে 3টা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন কি শেয়ারের মাধ্যমে মানে কি সমযোজী মাধ্যম বন্ধনের মাধ্যমে, এটা কোন বন্ধনের মাধ্যমে সমযোজী বন্ধনের মাধ্যমে, দেখো তাহলে এখানে কি হবে এখানে হবে এখানে একটা হাইড্রোজেনের কি একটা হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করতেছে, তার মানে কি হাইড্রোজেন হাইড্রোজেন আর হাইড্রোজেন, এই যে এইগুলা কি বন্ধন করছে না, এগুলা কি বন্ধন করছে, এগুলা কি করছে বন্ধন করছে, এই যে এগুলা কি বন্ধন করছে, এগুলা কি করছে বন্ধন করছে, এগুলা কি বন্ধন করছে, এগুলা কি বন্ধন করছে, এখানে কি বন্ধন জোর, এগুলা কি বন্ধন জোর, আর এই যে এটা কি মুক্ত জোর, এখানে কি এটা মুক্ত জোর, এটা কি মুক্ত জোর, এই যে এটা কি মুক্ত জোর, এটা কি মুক্ত জোর মানে কি লন পেয়ার, এটা কি এলপি লন পেয়ার, আর এগুলা কি বন্ড পেয়ার মানে কি বন্ধন জোর, যদি বলতো বন্ধন জোর কয়টি তাহলে কয়টা লেখতা 3টা লেখতা, এখানে চাইছে কি মুক্ত জোর কয়টা আছে একটা আছে, উত্তর কি হবে এ নাম্বার, উত্তর কি হবে এ নাম্বার, তোমরা কি বুঝতে পারছো, তাহলে কি 23 ক, তাহলে মুক্ত জোর বন্ধন জোর বুঝছো, মানে একটা ডায়াগ্রাম আঁকবা, ডায়াগ্রাম আঁকার পরে এখানে যেগুলো বন্ধন করে সেটা বন্ধন জোর, আর যেটা মুক্ত অবস্থায় থাকে সেটা কি মুক্ত জোর অর্থাৎ কি লন পেয়ার।
কি বলছে পরের টপিকটা কি বলছে, কোন যৌগটি অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান। দেখো তোমাদের এই প্রশ্নটা ভ্যান ডার ওয়ালস কি তোমার একটা শর্টকাট একটা শিখিয়ে দেয়। দেখো যত প্রকার গ্যাস আছে, কি বললাম, যত এই প্রশ্ন এটা আছে ভ্যান ডার ওয়ালস, অনেক সময় আসে কি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান কোনটায়, আবার অনেক সময় কি আসে যে ভ্যান ডার ওয়ালস এক এক ভাবে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এগুলো আসে। এখানে চাইছে কি ভ্যান ডার ওয়ালস যখন চাবে দেখবা গ্যাস কোনটা, কি বললাম, গ্যাস, সকল গ্যাসের মধ্যে কোন গ্যাস থাকে সাধারণত ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকে। যত গ্যাস আছে সকল গ্যাসের মধ্যে কি থাকে, ভ্যান ডার ওয়ালস বল থাকে। আর যদি বলতো যে হাইড্রোজেন বন্ধন কোনটা, তাহলে দেখো এটাকে ক্লিয়ার করি, তারপর কি হাইড্রোজেন বন্ধনটা দেখাই দিতেছি। দেখো একসাথে আমরা যাতে সবগুলো টপিক একসাথে কি ক্লিয়ার করে দিতেছি। তাহলে কি এখানে বলছে কি ভ্যান ডার ওয়ালস শক্তি মানে কি, যেটার মধ্যে কোনটা গ্যাস, দেখো এখানে কোনটা গ্যাস আছে, সোডিয়াম ক্লোরাইড, এটা কি লবণ, সোডিয়াম ক্লোরাইড কি লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি এটাও একটা লবণ। আর এটা তো কোনো একটা যৌগই হয় না, এটা কি যৌগ হইছে। দেখো তো সোডিয়াম কার্বনেট লেখে কিভাবে, লেখে, দেখো সোডিয়াম কার্বনেট লেখে হচ্ছে Na2CO3, মানে কি কার্বনেটের যোজনী 2, সোডিয়ামের যোজনী কত 1, কিন্তু এখানে যোগ লেখা হয়েছে, এখানে কি যোগ লেখা হয় নাই। তাহলে কি এটা প্রথমে বাদ, তারপরে কি এটা কি কঠিন, মানে কি লবণ, কি খাবার লবণ, এটা কি কঠিন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাও কি লবণ, এখন এটা কি গ্যাস, মিথেন গ্যাস, এটা কি এটার নাম কি মিথেন কি গ্যাস। আর আমি বললাম কি যেটা গ্যাস সেটার মধ্যে কি থাকে, ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে, কোনটা থাকে, ভ্যান ডার ওয়ালস শক্তি। বুঝতে পারছো কি বললাম? তোমরা যেভাবে ফোন পছন্দ করো, হাইড্রোজেন কি ফোন পছন্দ করে, কিন্তু তোমরা যে ফোন, হাইড্রোজেনের ফোন একটু পার্থক্য, হাইড্রোজেন কি ফোন, FON, হাইড্রোজেন এই ফোনটা পছন্দ করে, আর তোমরা কি মোবাইল ফোনটা পছন্দ করো। তাহলে দেখো এই হাইড্রোজেন এই তিনটা, মানে এই হাইড্রোজেনের সাথে এই তিনটা যে কোনো একটা যৌগ গঠন করলে সেটা ওইখানে কোন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন। যেমন যদি যৌগ গঠন করে HF, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কি এটার মধ্যে কি বন্ধন আছে, এটার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। যদি বলা হয় H2O, এটার মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, আবার কি NH3, এটার মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। বুঝতে পারছো? তাহলে কি হাইড্রোজেন কারে পছন্দ করে, হাইড্রোজেন ফোন রে পছন্দ করে, হাইড্রোজেনের সাথে এই তিনটা যে কোনো একটা থাকলে কি বন্ধন গঠন করবে, হাইড্রোজেন বন্ধন। বুঝতে পারছো? তাহলে কি এটা হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে। আর যদি বলতে ভ্যান ডার ওয়ালস, কি গ্যাস, কোনটার ক্ষেত্রে গ্যাস। তাহলে এই টপিকটা আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে কি CH4 মিথেন। তারপরে টপিকটা কি, পোলার যৌগ কোনটি। এটা তো তোমরা পড়তে পড়তে মনে হয়, আমার মনে হয় যে এই প্রশ্নটা তোমরা পড়তে পড়তে একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। পানি কি পোলার যৌগ না, এই যে পড়ছে পানি কি পোলার সমযোজী যৌগ না, কি পানি কি আঁকড়ে দেয় এরকম পাওয়া যায় না, দেখছিলাম হাইড্রোজেন এইভাবে চিত্র দেখছিলাম তোমাদের বইয়ে। দেখো তো এরকম চিত্র দেখছিলাম নাকি, না বইয়ে যাতে চিত্র অবশ্যই দেখছিল। এটা এই যে এরকম চিত্র দেখছিল, পানি কি এটা পোলার যৌগ। কারণ কি দেখো তো এই পানি সমযোজী যৌগ, কি যৌগ, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কি পানিতে দ্রবণীয়, কি জন্য, দেখো তো এই অক্সিজেন কি অক্সিজেন আর হাইড্রোজেন মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি, অক্সিজেনের বেশি 3 আর হাইড্রোজেন কত 2.1। তাহলে কত, এই যে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার কি সেদিকে টানে। এইটা মানে কি, এটা চিহ্ন মানে কি ডেল, এই চিহ্ন মানে কি ডেল, আর এর চিহ্ন মানে কি এটা মানে কি ডেল। দেখো যে ধরো তুমি ব্যাংক থেকে যখন কোনো কিছু টাকা নিবা, তুমি কি ঋণগ্রস্ত না, যে দেয়, ধরো তুমি কারো কিছু একটা তোমার বন্ধুর কাছে যখন কিছু একটা খাবার আবদার করলা বা খাবার নিলা, যখন নেও তখন কি তুমি একটু মানে আস্তে আস্তে কথা বলো না, আর যে দেয় সে কি একটু বলে না, এই তুই এটা নিয়ে নিলে নে, না নিলে না নে। তখন কি তুমি বলতে পারো এই আমার এটা পছন্দ হয় নাই, এটা বলতে পারো, এটা তো বলতে পারো না। কি বলো যে বন্ধু দে। আর তখন যদি তুমি বলো যে কি এই বন্ধু এটা এমন কে, তখন তোমার বন্ধু কি বলে ফেলে, তুই নিলে নে, না নিলে রাখা দে। এমন থাকে না, মানে গলাটা কি একটু বড় বড় থাকে। তার মানে কি যে দেয় সে কি উপরে উপরে থাকে, যে নেয় সে কি ঋণগ্রস্ত থাকে। তাহলে কি এই যে এখানে ইলেকট্রনটা কি অক্সিজেন এবং হাইড্রোজেন, এবং অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মক মান বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মক মান বেশি। তার মানে কি সে হাইড্রোজেনকে কি নিচের দিকে টানতে চায়, কি নিচের দিকে কি টানতে চায়, নিচের দিকে যে টানতে চায়, এই টানতে চাওয়ার কি যে দেয়, তার মানে এ নিতেছে। তার মানে কি এই যে ডেল আংশিক মাইনাস, কি আংশিক মাইনাস, মানে কি ডেল মানে কি বুঝে যাচ্ছে, এটা মানে কি বুঝছে আংশিক, এটা মানে কি বুঝে যাচ্ছে আংশিক। বুঝতে পারছো? আংশিক নেগেটিভ, যে নেয় নেগেটিভ মানে কি ঋণগ্রস্ত। বুঝতে পারছো? যে নেয় আর কারে নিতেছে, হাইড্রোজেন নিতেছে। তাহলে কি হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন উপরে উপরে, আর এসে কি নিতেছে সে নেগেটিভ। এখানেও কি পজিটিভ সেম ভাবে এখানে হইতেছে। বুঝতে পারছো? তাহলে কি ক নাম্বার, আশা করি সকলে বুঝতে পারছো এই জিনিসটা। দেখো পরের টপিক,
নিচের কোন পদার্থটির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? নিচে কোন ভ্যান ডার ওয়ালস বল কোনটার মধ্যে বিদ্যমান? একটু আগে তো বললাম আমি, ভ্যান ডার ওয়ালস মূলত কি একটা অণু গঠনকালে কোন একটা গ্যাস তৈরি করলে সেখানে কি হবে? দেখো তো এখানে অনেকটা আবার দুইটার মধ্যে যদি গ্যাস থাকে তাহলে সেটার মধ্যে কোনটা ইউজ করবে, কোনটা উত্তর দিবা? শুধু একটা যেটা মধ্যে থাকে, একটা অণু মানে একটা মৌল মিলাবে, একটা মৌল কি একাধিক ভাবে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? একটা অণু গঠন করতেছে। যেমন কি এই যে দেখো তো এখানে কি দুই ধরনের অণু আছে, এখানে দুই ধরনের, এখানে একটা, এখানে কি দুই ধরনের মৌল। তাহলে এখানে এক ধরনের মৌল, এটা কি ওজন, O3 মানে কি ওজন গ্যাস, এটা কি ওজন গ্যাস। আর কার্বন মনোক্সাইড এটাও কি একটা গ্যাস। তারপর কি পটাশিয়াম অক্সাইড, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, এটা তো হবেই না, কারণ কি এটা লবণ। পটাশিয়াম অক্সাইড এটা কি অম্লীয় অক্সাইড। তারপর হচ্ছে কি ওজন, তাহলে ওজন গ্যাস। তাহলে কি এখানে দেখবা যেহেতু একটা মৌল নিয়ে একটা গ্যাস তৈরি করতেছে, একটা মৌল নিয়ে গ্যাস তৈরি করলে সেটা কি ভ্যান ডার ওয়ালস দুর্বল থাকে, সেটা কি থাকে? দুর্বল থাকে। যে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান, কোনটা দুর্বল? ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। তাহলে উত্তর কি হবে? সুডোগো উত্তর হবে। কোনটা উত্তর হবে? সুডোগো উত্তর হবে। দেখো তাহলে আমরা কি নিচে কোন পদার্থটির মধ্যে দুর্বল, তাহলে আমরা উত্তর পাইছি কি? উত্তর হবে O3, কি হবে? ওজন গ্যাস। তাহলে উত্তর হবে কি? সুডোগো। বুঝতে পারছো? তাহলে পরের টপিকটা দেখ, সোডিয়ামের যুযতা ইলেকট্রন। কি বলছে? সোডিয়ামের, তাহলে দেখো এটা কি হবে? সোডিয়ামের যুযতা ইলেকট্রন। যুযতা ইলেকট্রন মানে কি? যুজনী। আর যুযতা ইলেকট্রন মানে কি? যুজনী মানে কি কোন পরম অনুগঠন কালে বা যোগ গঠন কালে যে কয়টা ইলেকট্রন যে কয়টা ইলেকট্রন কি আদান প্রদান বা কি শেয়ার করে সেটা কি তার যুজনী। আর যুযতা ইলেকট্রন কি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেইগুলোকে কি বলা হয়? যুযতা ইলেকট্রন বা কি যুজনী ইলেকট্রন। বুঝতে পারছো? তার মানে কি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ কয়টা থাকে? সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ থাকে কয়টা? সোডিয়ামের কক্ষপথ কয়টা? তিনটা না? সোডিয়ামের লাস্ট কক্ষপথ কয়টা থাকে? একটা থাকে না? এখানে আটটা থাকে, এখানে কয়টা থাকে? দুইটা থাকে। তাহলে এর কয়টা হবে? এ হবে। তাহলে আনসার কত হবে? এক হবে। তাহলে যুযতা ইলেকট্রন। বুঝতে পারছো সবাই? তাহলে উত্তর কত হবে? ক হবে। যুযতা ইলেকট্রন কি চাইছে? যুযতা ইলেকট্রন মানে কি সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় যুযতা ইলেকট্রন। তাহলে কি সোডিয়ামে যদি বলতাম অক্সিজেনের সর্বশেষ কয়টি ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? 6টা। তার মানে কি অক্সিজেনের যুযতা ইলেকট্রন কয়টা থাকতো? 6 থাকতো। বুঝতে পারছো? বলছে কি নিচে কোন মৌলের যোজনী ইলেকট্রন বেশি? মানে কি যোজনী ইলেকট্রন, একটু আগে তো বললাম যোজতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন এগুলা কি সর্বশেষ শক্তি স্তরে যেটার বেশি থাকে সেটা। তাহলে কি হবে? তাহলে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে? একটা থাকে। সোডিয়ামের কয়টা থাকে? একটা থাকে। অক্সিজেনের কয়টা থাকে? 6টা থাকে। ফ্লোরিনের কয়টা থাকে? 7টা থাকে। ফ্লোরিনের কয়টা থাকে? 7টা। দেখো তো ফ্লোরিন কয় নাম্বার? 9 নাম্বার না? তাহলে কি প্রথম কক্ষপথে 2টা থাকে, পরের কক্ষপথে কয়টা থাকে? 7টা থাকে। আর অক্সিজেন কয়টা? 7টা থাকে। তাহলে গ কিভাবে হয়? গ হবে না, খ হবে না, ক হবে না। আনসার কি হবে? বড় গ হবে। আনসার কত হবে? বড় গ হবে। তাহলে কি কোন মৌলের 31-এ কি হবে? কোন মৌলের সরি, এটা বলছে কি বলছে? কোন মৌলের যোজনী সর্বোচ্চ কত হতে পারে? যোজনী মানে কি কোন মৌল যৌগ গঠন করার সময় যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে বাকি গ্রহণ করে বাকি শেয়ার করে, এটা কি তার যোজনী। যোজনী কি পজিটিভ নেগেটিভ হতে পারে? যোজনী কখনো কি পজিটিভ নেগেটিভ হতে পারে না। জারণ সংখ্যা পজিটিভ নেগেটিভ এবং কি ভগ্নাংশ হতে পারে, বাট কি যোজনী কখনো পজিটিভ নেগেটিভ বা ভগ্নাংশ হতে পারে না। যোজনী কি পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ হতে পারে না। এই জিনিসটা অনেকেই ভুল করবে, এই জিনিসটা যাতে ভুল না হয় সেই ক্ষেত্রে খেয়াল রাখো সবাই। যোজনী কি পজিটিভ নেগেটিভ ভগ্নাংশ হতে পারে না। আর বলছে কি কোন মৌলের যোজনী সর্বোচ্চ হতে পারে? কোন মৌলের সর্বোচ্চ যোজনী কত হতে পারে? একটা মৌল যদি অনেকে বলবা 8, 8 কিভাবে হয়? আট কিভাবে হয় দেখো তো? আট আট যদি হয়, আট তো আট থাকলে তো সে স্থিতিশীল ইলেকট্রন আদান করে, মানে আদান প্রদান করে বা কি শেয়ার করে। এটা কিসের জন্য করে? সে স্থিতিশীল হওয়ার জন্য না? উদ্দেশ্য কি? আর উদ্দেশ্য তো কি? সে সুস্থিতি অর্জন করা, মানে কি স্থিতিশীল অর্জন হওয়ার জন্য। এই স্থিতিশীলতা অর্জনের জন্য কি সে ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে কি আটটা থাকলে তো আর সে আদান প্রদান করতো না, সে তো স্থিতিশীলই থাকতো, সুস্থিতি থাকতো। তাহলে তার মানে কি সে স্থিতিশীল থাকতো, সে কি তাহলে আট কি কখনোই হবে না। আট থাকলে কি সে স্থিতিশীল। যদি 7, তার মানে কি সর্বোচ্চ কত থাকে? 7। সর্বোচ্চ কত থাকে? 7। তাহলে কি কোন মৌলের সর্বোচ্চ যোজনী কত হতে পারে? 7 হতে পারে। সর্বোচ্চ যোজনী কত হতে পারে? 7 হতে পারে। বুঝতে পারছো? দেখো তাহলে কি কোন মৌলের সর্বোচ্চ যোজনী, এটা বুঝতে পারছো? তাহলে কি নেক্সট যাই। বেরিলিয়ামের যোজনী কত? বেরিলিয়ামের যোজনী কত? কালকে আমি একটা শর্টকাট শিখেছিলাম, মনে আছে তোমাদের? কার কার মনে আছে? একটা শর্টকাট শিখেছিলাম। কি শর্টকাট শিখেছিলাম? যোজনী, যাতে বলছিলাম আজীবন কাজে লাগবে। তুমি যতদিন কেমিস্ট্রি পড়বা, তোমার জীবনে লাইফে যতদিন কেমিস্ট্রি পড়বা ততদিন কি তোমার যোজনী তোমার লাগবেই। যোজনী ছাড়া কি কোনো যৌগ তৈরি হবে না। বা ধরো একটু আগে তোমরা একটা সলভ করছিলাম, মনে আছে? দেখো তো সোডিয়াম
কার্বনেট, সোডিয়াম কি কার্বনেট এইভাবে লেখা ছিল, ওইটা কি হয়েছিল? কেন হয়েছিল না? কারণ কি যোজনীগুলা ঠিকভাবে লেখা না, এই জন্য তো তার যৌগগুলা কি লেখাও ঠিক হয় না। এই জন্য কি যোজনী লেখার কোনো মৌল, কোনো যৌগ লেখার জন্য সবার আগে কি যোজনীটা শিখতে হবে, বুঝতে পারছো? আর যোজনী শিখার শর্টকাট নিয়ম তোমরা অনেকে মুখস্থ করো, আমি কি মুখস্থ শিখেছিলাম কালকে? সবাই তো 1 থেকে 30 পর্যন্ত মৌল জানো, সবাইকে 1 থেকে 30 পর্যন্ত মৌল জানো না? 1 থেকে 30 মানে কি হাইড্রোজেন থেকে শুরু করে 30 পর্যন্ত, মানে জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে শুরু করে কি জিঙ্ক পর্যন্ত, এগুলো কি সবাই জানো? তো এই 1 থেকে 20 এর মধ্যে কয়টা নিষ্ক্রিয় মৌল আছে? কয়টা নিষ্ক্রিয় মৌল আছে দেখি বলো তো? 1 থেকে 30, 1 থেকে 20 এর মধ্যে, 1 থেকে 20 এর মধ্যে কয়টি নিষ্ক্রিয় মৌল আছে? হিলিয়াম, কি কি থাকে? হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে কয়টা থাকে? 3টা থাকে। 3টা, হিলিয়াম, নিয়ন আর কি আর্গন। বুঝতে পারছো? তাহলে কয়টা থাকে? 3টা থাকে। হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে কয়টা থাকে? 3টা থাকে। তাহলে কয়টা থাকে? 3টা থাকে। 1 থেকে 30 এর মধ্যে, 1 থেকে 20 এর মধ্যে কয়টা নিষ্ক্রিয় মৌল আছে? 3টা আছে। তাহলে কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো পারমাণবিক সংখ্যা কত? এগুলো পারমাণবিক সংখ্যা 2। হিলিয়ামের কত? 2। এটার পারমাণবিক সংখ্যা কত? 10। আর এটা পারমাণবিক সংখ্যা কত? 18। হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে কি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। আর নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। আর আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18। তাহলে বুঝতে পারছো এই তিনটা কি পারমাণবিক সংখ্যা। তাহলে কি যেটা বলতে চাইছিলাম, হিলিয়াম, নিয়ন, আর্গন। তাহলে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, এটা কি হিলিয়াম 2 নাম্বার, নিয়ন কয় নাম্বার? 10 নাম্বার, আর্গন কয় নাম্বার? 18 নাম্বার। এই তিনটা, বুঝতে পারছো? তাহলে এই তিনটা কি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে। এখন তোমাকে যদি বলা হয় অক্সিজেনের যোজনী কত, কি বললাম? অক্সিজেন। তাহলে অক্সিজেন এই তিনটার কোনটা কাছে, কোনটা কাছাকাছি, মানে অক্সিজেন মৌলটা এই 2 নাম্বার, 10 নাম্বার আর 18 নাম্বার, এই তিনটা মৌলের কোনটার কাছে সবচেয়ে বেশি কাছে? কোনটা? নিয়নের কাছে না? দেখো তো 2 নাম্বার থেকে অক্সিজেনটা কাছে না? কখনোই না। 6 ব্যবধান, আর এখানে মাত্র 2 ব্যবধান, আর 18 তো আরো দূরে। তার মানে কোনটার কাছে? এই নিয়নের কাছে। তাহলে অক্সিজেনের যোজনী কত? তাহলে অক্সিজেনের, আমি চাইছি অক্সিজেনের যোজনী বের করা। তার মানে আগে বের করতে হবে কি এই তিনটা মৌল লিখবা, লেখার পরে লিখবা কি কোনটার কাছে। তাহলে নিয়নের কাছে। তাহলে ব্যবধান কত? 2 ব্যবধান না? অক্সিজেন কয় নাম্বার? 8 নাম্বার। নিয়নের কাছে, তাহলে নিয়নের সাথে ব্যবধান কত? 2 নাম্বার। তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে কি বললাম? অক্সিজেন। তাহলে অক্সিজেন কি? অক্সিজেন কোনটার কাছে? নিয়নের কাছে। অক্সিজেন 8 নাম্বার, আর নিয়ন কয় নাম্বার? 10 নাম্বার। তাহলে ব্যবধান কত? 2। ব্যবধান কত? 2। তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। সেম ভাবে যদি আমি বলতাম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনী কত, তাহলে সেক্ষেত্রে তুমি কি বলতা? অ্যালুমিনিয়ামটা কয় নাম্বার? 13 নাম্বার। এই 13 নাম্বার কোনটার কাছে দেখো তো? 2 এর কাছে না 10 এর কাছে না 18 এর কাছে? 10 এর কাছে। কোনটার কাছে? 10 এর কাছে। তার মানে কি ব্যবধান কত? 3 ব্যবধান। তার মানে কি অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। যদি বলি লিথিয়াম, লিথিয়াম কোনটার কাছে? হিলিয়ামের কাছে না নিয়নের কাছে না আর্গনের কাছে? তাহলে হিলিয়ামের কাছে। লিথিয়ামটা কোনটার কাছে? হিলিয়ামের কাছে। তাহলে হিলিয়ামের সাথে ব্যবধান কত? 1 ব্যবধান। এই জন্য লিথিয়ামের যোজনী কত? 1। বুঝতে পারছো? এই শর্টকাট কি মনে থাকবে? এটা কি 1 থেকে 21 পর্যন্ত তোমার ফলো করবে। এই নিয়মটা কোন পর্যন্ত ফলো করবে? 1 থেকে 21 পর্যন্ত। 1 থেকে 21 পর্যন্ত কি এই নিয়ম অনুযায়ী তুমি করতে পারবা। বুঝতে পারছো? বর্ষসংখ্যা শর্টকাট কি শিখাই দিছিলাম? বর্ষসংখ্যা কি শিখাইছিলাম? যে আহ বর্ষসংখ্যা কি শিখেছিলাম? ধরো একটা কি 1 থেকে 20 পর্যন্ত বর্ষসংখ্যা শিখেছিলাম কোন নিয়মে? ধরো মনে করো একটা সোডিয়াম, কি বললাম? সোডিয়াম। সোডিয়াম কয় নাম্বার? 11 নাম্বার। এই 11 নাম্বার থাকলে যাই থাকুক না কেন পারমাণবিক সংখ্যা তোমার মুখস্থ রাখতে হবে। তারপরে কি এগুলা ভরসংখ্যা কিভাবে নির্ণয় করবা? যদি বেজুর থাকে, পারমাণবিক সংখ্যা যদি বেজুর হয়, তার সাথে কি 1 যোগ করে এটা কি বানাইতে হবে? জোড় বানাইতে হবে। কি বানাইতে হবে? জোড় বানাতে হবে। 11, 11 যোগ 11 কি যোগ 1, 11 যোগ কত যোগ করলে 11 সাথে কত যোগ করলে জোড় হবে? এটা 11 কি জোড় না বেজোর? এটা বেজোর। এটার সাথে কত যোগ করলে জোড় হবে? 1 যোগ করলে। তাহলে 11 আর 12 কত? 11 আর 12 কত? 23। কত? 11 আর 12 কত? 23। তাহলে এটা বর্ষসংখ্যা কত? 23। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? তাহলে কি সোডিয়ামের বর্ষসংখ্যা কত? 23। সোডিয়ামের বর্ষসংখ্যা 23। তেমন ভাবে ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কয় নাম্বার? 12 নাম্বার। ম্যাগনেসিয়াম কয় নাম্বার? 12 নাম্বার। 12 জোড় না বেজোড়? 12 হচ্ছে কি? 12 হচ্ছে জোড়। তাহলে জোড় থাকলে কি থাকবে? জোড়ই থাকবে। জোড় থাকলে কি হবে? জুরি হবে। তাহলে 12 12 কত? 24। তাহলে সেভাবে অ্যালুমিনিয়ামের কত হওয়া উচিত দেখি বের করো তো। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম 13 নাম্বার। তাহলে 13, এটা কি? এটা বর্ষসংখ্যা কত? অ্যালুমিনিয়ামের বর্ষসংখ্যা কত? তাহলে কত? তাহলে 13 কি বেজুর? তাহলে বেজুর থাকলে এটাকে কত যোগ যোগ করলে জোর হবে? 13 সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 14। 13 আর 14 কত? 13 আর 14 কত হবে? 27। 13 আর 14 কত? 27। তাহলে বুঝতে পারছো? তাহলে কি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরসংখ্যা কত? 27। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভরসংখ্যা কত? 27। তাহলে কি এখন মুখস্থ করা লাগতেছে তোমাদের? তাহলে এখন দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো দেখো কি বলছে? বেরিলিয়ামের যোজনী কত? তাহলে বেরিলিয়াম কয় নাম্বার? তাহলে আমি যে নিয়ম শিখাইলাম, বেরিলিয়াম কয় নাম্বার? 4 নাম্বার।
বেরিলিয়াম কয় নাম্বার? 4 নাম্বার। 4 কোনটার কাছে? হিলিয়াম, নিয়ন, আর্গন কোনটার কাছে? হিলিয়ামের কাছে। তাহলে হিলিয়ামের সাথে ব্যবধান কত? 2 ব্যবধান। তাহলে এটা যোনি কত হবে? 2। এটা যোনি কত হবে? 2। তাহলে হিলিয়ামের বেরিলিয়ামের যোনি কত? 2। বেরিলিয়ামের যোনি কত? 2। দেখো বেরিলিয়ামের যোনি কত হবে? 2 হবে। বেরিলিয়ামের যোনি কত হবে? 2 হবে। দেখো তাহলে উত্তর কত হবে? 2। পরে কি আছে? কার্বনেট। কার্বনের যৌগমূলকের আধান কত? এই 2 কি হবে না? এই 2 কি হবে না? কারণ কি বলছে আধান, যদি বলতো যোজনী কত, এই যৌগমূলকের যোজনী কত, তাহলে কোনটা দিতা? তাহলে আনসার 2 হইতো। কিন্তু এখানে চাইছে কি আধান। আধান মানে কি? আধান পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা তাই হইতে পারে, বুঝতে পারছো? তাহলে কি আধান কি 2 মাইনাস, এখানে 2 মাইনাস, এখানে কি আছে? তাহলে কি 2 মাইনাস মাইনাস 2, তাহলে বুঝতে পারছো? তাহলে মাইনাস, এটা তো আসার পসিবিলিটি নাই। কারণ কি যৌগমূলকের পাওয়ার আকারে যা থাকবে সেটা কি তার আধান বা চার্জ, বুঝতে পারছো? আধান চার্জ কি পজিটিভ, পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। যদি প্রশ্ন আসছে যোজনী কত, এই কার্বনেটের নাম কি? কার্বনেট। কার্বনের যোজনী কত, তাহলে কত দিতে লিখতা? 2 লিখতা। তাহলে কত লিখতা? 2 লিখতা, বুঝতে পারছো? সালফেট, 2 মাইনাস, তারপরে কি আছে? ফসফেট 3 মাইনাস, এগুলো আছে না? এগুলো পড়ছো না? এগুলো কি পড়ছো তো? তাহলে 3 মাইনাস, তারপরে কি নাইট্রেট, হাইড্রোক্সিল আয়ন, এগুলো পড়ছো না? তাহলে কি প্রত্যেকটা কি এগুলা মনে রাখতে হবে, এগুলা কি মনে। তারপরে কি আছে? অ্যামোনিয়াম প্লাস, এগুলা কি যদি বলে যে হাইড্রোক্সিল আয়নের যৌগিক কত, তাহলে 1, সালফেটের যৌগিক কত 2, ফসফেটের যৌগিক কত 3, নাইট্রেটের যৌগিক কত 1, অ্যামোনিয়ামের যৌগিক কত 1। যদি বলে চার্জ, হাইড্রোক্সিল আয়নের যৌগিক কত -1, সালফেটের চার্জ কত -2, ফসফেটের চার্জ কত -3, নাইট্রেটের চার্জ কত -1, অ্যামোনিয়ামের চার্জ কত +1, বুঝতে পারছো? ক্যাটায়ন কি? ক্যাটায়ন কি? অ্যানায়ন কি? এগুলো পড়ছো না? ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি? ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। আর ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয়? অ্যানায়ন বলা হয়। যেমন কি মনে করো, ধরো একটা সোডিয়াম, অনেকে জারণ বিজারণ, জারক, এই অনেকে আসতে পারে, বিজারক আসতে পারে, জারক আসতে পারে, আবার কি আসছে জারণ বিজারণ প্রক্রিয়া, আবার কি ক্যাটায়ন অ্যানায়ন, এগুলো কি প্রায় অনেকেই প্রায় কি সেম সেম প্রশ্ন, তো অনেকে কি ভুল করে। দেখো এই টপিকটা আমরা সবাইকে ক্লিয়ার করে দিতেছে। দেখো ধরো ধরো সোডিয়াম কি আছে? সোডিয়াম, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলাম, একটা ইলেকট্রন ত্যাগ হইলো, তাহলে ত্যাগ হলে কি হইতেছে? সোডিয়াম প্লাস, কি হইলো? সোডিয়াম প্লাস। তা সোডিয়াম প্লাস, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ হইলো, এটা হওয়ার পরে কি হইলো? সোডিয়াম প্লাস। এই যে এটা কি সোডিয়াম, শোনো, ক্যাটায়ন কাজ সৃষ্টি হয় জানো? ধাতুর হয় ক্যাটায়ন। কার হয়? ধাতুর হয়। ধাতু কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে সেটা হয় ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে সেটা হয় কি? অধাতু। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হয় কি? অধাতু। পর্যায় সারণীর গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত এগুলো কি অধাতু, এগুলো কি অধাতু। আর কি 1 নাম্বার 2 নাম্বার 1 থেকে 12 পর্যন্ত এগুলো কি ধাতু, বুঝতে পারছো? ধাতু কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। বাম থেকে ডানে গেলে কি ধাতব ধর্ম কি হ্রাস পায়, পড়ছো না? আর উপর থেকে নিচে আসলে কি হয়? ধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায়ভিত্তিক ধর্ম পড়ছিল না? পর্যায় ধর্ম কি কি আছিল? ধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, পরে কি আকার, কি কি পড়ছে দেখো তো, মনে করে দিতেছি সবাইকে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়? হ্রাস পায়, এবং কি ধাতব ধর্ম হ্রাস পায়। আবার কি বলছিলাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আর উপর থেকে নিচে আসলে কি হয়? ধাতব ধর্ম আর কি কি আকার কি হয়? বৃদ্ধি পায়, বুঝতে পারছো? আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়। উপর থেকে নিচে আসলে কি হয়? হ্রাস পায়। আর কি বলছিলাম? ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে গেলে কি হয়? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? বৃদ্ধি পায়। উপর থেকে নিচে আসলে কি হয়? হ্রাস পায়, বুঝতে পারছো? দুই একটা জায়গায় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি দুই একটা জায়গায় ব্যতিক্রম। গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 13, আর গ্রুপ 15 ইজ গ্রেটার দেন গ্রুপ 16। এটা কিসের কারণে? সুস্থিতি অর্জন করার জন্য। এটা কি দুই একটা ব্যতিক্রম আছে। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দুইটা মৌলের মধ্যে ভিন্ন, সেটা কোনটা? ফ্লোরিন আর ক্লোরিন, ফ্লোরিন আর ক্লোরিন। হ্যাঁ, তাহলে এটা কি দেখো যেটা বুঝাইতে চাইছিলাম। তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে? সোডিয়াম প্লাস। এই যে ধাতু থেকে যে ইলেকট্রন ত্যাগ করলো, যে প্রক্রিয়া ত্যাগ হলো, এই প্রক্রিয়াটা কি হলো? এই প্রক্রিয়াটা জারণ প্রক্রিয়া। এই যে প্রক্রিয়া, জারণ মানে কি? সারণ। জারণ মানে কি? সারণ। জারণ মানে সারণ। কি সারণ? ইলেকট্রন সারণ। কি সারণ? ইলেকট্রন সারণ। তাহলে কি যেটা থেকে ইলেকট্রন সারলাম, এই প্রক্রিয়াটা হচ্ছে কি? জারণ প্রক্রিয়া। আর যেটা তৈরি হইলো, এটা কি তৈরি হইলো? ক্যাটায়ন তৈরি হইলো। কি তৈরি হইলো? ক্যাটায়ন। এটা কি তৈরি হইলো? ক্যাটায়ন। আর যে সারলো, যে সারলো সেটা কি? বিজারক। যে সারলো সে কি? বিজারক। আর প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটি জারণ। প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? জারণ। আর এই আয়নটা কি যেটা সৃষ্টি হলো, এটা কি আয়ন সৃষ্টি হয়েছে? ক্যাটায়ন। কি? ক্যাটায়ন।
বুঝতে পারছো? তাহলে কি বললাম, যে প্রক্রিয়া ইলেকট্রনটা ত্যাগ করা যে ইলেকট্রনটা ত্যাগের মাধ্যমে যেটা সৃষ্টি হয় সেটা কি জারণ প্রক্রিয়া, মানে ইলেকট্রন ধাতু থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলা, যে প্রক্রিয়া ত্যাগটা হইলো সেটা কি জারণ প্রক্রিয়া, আর যেটা তৈরি হইলো সেটা কি ক্যাটায়ন, আর যে ত্যাগ করলো, ত্যাগ তো করছে সোডিয়াম, তা সোডিয়ামটা কি হবে বিজারক, যে ত্যাগ করে সে বিজারক, যে গ্রহণ করে সে কি জারক, আর যে প্রক্রিয়ায় গ্রহণ করা হয় সেটা কি বিজারণ প্রক্রিয়া। যেমন কি ক্লোরিন মাইনাস আছে, প্লাস কি একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হইলো ক্লোরিন তৈরি হলো, এটা কি প্রক্রিয়া জারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, কি প্রক্রিয়া বিজারণ প্রক্রিয়া। আর কে গ্রহণ করছে, ক্লোরিন গ্রহণ করছে না, এই ক্লোরিনটা কি জারক, জারক জারক লাস্টে ক, আর প্রক্রিয়াটা কি বিজারণ, বিজারণের হয় জারক, আর জারণের হয় কি বিজারক, এই জিনিসটা যাতে উল্টাপাল্টা না বাজাও। আর এই যে এই আয়নটা কি, এই আয়নটা হচ্ছে অ্যানায়ন, এই আয়নটা হচ্ছে কি অ্যানায়ন, অ্যানায়ন ক্যাটায়ন জারণ বিজারণ এগুলো কি পারবা না, জারক বিজারক এগুলো পারবা না সবাই। কি বললাম, যে প্রক্রিয়ায় ইলেকট্রন ছাড়াছাড়ি হয়, মানে সারাসারি মানে কি জারণ, সারাসারি, আবার এটা কি অন্য দিক নিয়ে যাও না, সারাসারি। কি বললাম, ইলেকট্রন কি যে ধাতু ইলেকট্রন ছেড়ে দেয়, যে প্রক্রিয়া ছেড়ে দেয় সেটা কি জারণ প্রক্রিয়া, আর যেটা ছেড়ে দেয় সেটা কি বিজারক, যে ছেড়ে দেয় সে বিজারক, আর যে প্রক্রিয়াটা হয় সেটা কি জারণ, আর কি যেটা তৈরি হইলো এই যেটা, এটা কি ক্যাটায়ন, এটা কি তৈরি হইলো ক্যাটায়ন। আর এই ইলেকট্রন ক্লোরিন অ্যানায়ন এটা কি প্লাস একটা ইলেকট্রন কি গ্রহণ করছে, এই গ্রহণ করা করে এটা কি, ওটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া বিজারণ প্রক্রিয়া। আর যেটা গ্রহণ করছে সেটা কি জারক, সেটা কি জারক, অর্থাৎ কি বিজারণের হয় জারক, জারণের হয় কি বিজারক, আর যেটা তৈরি হলো এখানে কি এটা হচ্ছে ক্যাটায়ন, আর এটা হচ্ছে কি অ্যানায়ন, মানে ঋণাত্মক আয়নযুক্ত মৌলকে কি বলা হয় অ্যানায়ন, আর ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি বলা হয় ক্যাটায়ন। বুঝতে পারছো? তাহলে কি পরের টপিকে নেক্সট স্লাইডে যাই আমরা। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন জারণ বিজারণ সবকিছু আশা করি বুঝতে পারছো। এনে বলছে কোনটি ক্যাটায়ন, দেখো তো কোনটি ক্যাটায়ন, আনসার বলো তো এটার। তাহলে এটা আনসার কি হবে সোডিয়াম প্লাস, কি হবে আনসার সোডিয়াম প্লাস, কি হবে আনসার সোডিয়াম প্লাস, আনসার কি হবে সোডিয়াম প্লাস, আনসার কি হবে সোডিয়াম প্লাস। পরে দেখো আমাদের একটা কনসেপ্ট দেখো, এই বই থেকে আমরা কয়েকটা করাই, দেখো সেটা বলা আছে, দেখো C12H22O11 নিচের কোনটি আণবিক সংকেত, মানে বলছে কি দেখো এটা আনসার বলো তো, C12H22O11 কি বলছে O11, এটা কিসের, এটা কি ক নম্বরে দেওয়া আছে কি চিনি, খ নম্বরে কি দেওয়া আছে গ্লুকোজ। যা বলে দিলাম এই দুইটার মধ্যে আনসার হবে, দেখি তো বলো তো কোনটা আনসার হবে, চিনি হবে, কারণ কি এটা উত্তর কি চিনি। দেখো C6H12O6 এই দুই অণু, এটা কি C6H12O6 এটা কি দুই অণু মিলে কি তৈরি হয় চিনি তৈরি হয়, দুই অণু মিলে কি তৈরি হয় চিনি তৈরি হয়। বুঝতে পারছো? এটা কি চিনি, বুঝতে পারছো এটা কি চিনি, উত্তর কি হবে চিনি হবে, এটা উত্তর কি হবে চিনি হবে। দেখি তো আরেকটা দেই তোমাদের, কি দেই, ফ্লোরিন এবং অক্সিজেন মিলে, কি বললাম ফ্লোরিন আর অক্সিজেন মিলে কোন যৌগ তৈরি করে, যৌগের সংকেত সহ লেখো তো দেখি কে পারো। ফ্লোরিন এবং অক্সিজেন মিলে কোন যৌগ তৈরি করে, ফ্লোরিন, এটা বিগত বছরে আসছে তোমাদের, ফ্লোরিন এবং অক্সিজেন এই দুইটা মিলে একটা যৌগ তৈরি করে, যৌগটা দেখো আমি বলছিলাম একটা যৌগ তৈরি করার জন্য মনে করো একটা যৌগ এক্স আর ওয়াই, কি বললাম এক্স আর ওয়াই একটা যৌগ, তাহলে এক্স এর যোজনী লেখা লাগে এখানে, ওয়াই এর যোজনী লেখা লাগে এই পাশে, এক্স এর যোজনী লেখা লাগে রাইট হ্যান্ড সাইডে, আর কি ওয়াই এর যোজনী লেখা লাগে কি লেফট হ্যান্ড সাইডে। মানে কি ধরো এটা যদি এক্স এর যোজনী যদি 2 হয় এবং ওয়াই এর যোজনী যদি 3 হয়, মনে করো কি এক্স এর যোজনী 2 ওয়াই এর যোজনী 3, তাহলে কি ওয়াই এর যোজনী লেখা লাগে এই পাশে আর এক্স এর যোজনী লেখা এই পাশে। এটা কি নিয়ম, তো আমি কালকে ক্লাসে আমি দেখাই দিছিলাম তোমাদের, তাহলে বুঝতে পারছো? তাহলে কি এখানে কি হবে, তাহলে আমি বলছিলাম কি ফ্লোরিন আর অক্সিজেন, কি বলছিলাম ফ্লোরিন আর অক্সিজেন, ফ্লোরিন আর অক্সিজেন লেখলা, ফ্লোরিনের যোজনী কত 1, অক্সিজেনের যোজনী কত 2, তাহলে কি উত্তর কি হবে F2O, আনসার কি হবে F2O। এই দেখছো যদি না পারো, কি বললাম যদি না পারো তাহলে কি তুমি কি এটা কখনোই পারবে না। এই জন্য কি আমি বলছিলাম দুজনিটা ভালোভাবে শিখো, আমি শর্টকাট নিয়ম যেটা শিখিয়ে দিছি ওই নিয়ম অনুযায়ী ফলো করে দেখবা কি সব পারবা। বুঝতে পারছো? দেখি নিচে এখন প্রশ্ন হচ্ছে নিচে কোনটি আয়নিক যৌগ, তাহলে কি নিচে কোনটা রয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপর আর কি কি আছে অপশনে NH3 NH3, তারপর আবার কি আছে CH4H2O CH4H2O। দেখো কোনটা নিচে কোনটি কি
নিচের কোনটি আয়নিক যৌগ, নিচের কোনটি কি আয়নিক যৌগ দেখি। ম্যাগনেসিয়াম দুইটাই, এটা যদি আমি ভাঙি কি হয়, ম্যাগনেসিয়াম 2 প্লাস আর কি অক্সিজেন প্লাস কি অক্সিজেন 2 মাইনাস, বুঝতে পারছো? তাহলে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন কি 2 মাইনাস, আর এই এন আর নাইট্রোজেন এটা কি, এটা যদি আমি ডায়াগ্রাম আঁকি কিভাবে লেখে, নাইট্রোজেন মাঝখানে দিয়ে আর কি বাকিগুলা কি মানে এখানে দুই জোড়া মুক্ত যদি এখানে কি শেয়ার করা না দেখছিল না, শেয়ার করে একটু আগে দেখেছি, তাহলে এটা কি শেয়ারের মাধ্যমে যেটা হয় সেটা সমযোজী যৌগ আর আয়নিক যৌগ, এই দুটোর মধ্যে কি কি আছে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি, প্রথম শর্ত কি, এরা ধাতু আর অধাতুর মধ্যে হবে, কি হবে, ধাতু আর অধাতু। দেখো তো, যে ইলেকট্রন নিছে সে কি অধাতু, আর যে ইলেকট্রন দিছে সে কি ধাতু, যে ইলেকট্রন ত্যাগ করে সে ধাতু, যে ইলেকট্রন নেয় সে কি অধাতু। তাহলে কি আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি কি বললাম, ধাতু এবং কি অধাতুর মধ্যে হয়, প্রথমটা এটা। তারপরটা কি বললাম, দুই নাম্বারটা কি বলছি, ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে সৃষ্টি হয়, কি হয়, ক্যাটায়ন আর অ্যানায়নের মাধ্যমে, ক্যাটায়ন আর অ্যানায়নের মাধ্যমে, বুঝতে পারছো? আর তিন নাম্বারটা কি বললাম, তিন নাম্বারটা হচ্ছে এরা কি কি বলতেছিলাম, বললাম কি আয়নিক যৌগে, আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি কি বলছিলাম, এরা ধাতু ও ধাতুর মাধ্যমে হয়, এদের কি ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়, এরা কি পানিতে বিদ্যুৎ পরিবহন করে, এরা কি এরা কি ক্যালাস, পানির কি ক্যালাস গঠন করে, বুঝতে পারছো? এগুলা আবার কি সমযোজী যৌগ কি দুইটাই অধাতু হতে হবে, কি হবে, দুইটা অধাতু, দুইটা কি করবে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, বুঝতে পারছো? এগুলো কি পানিতে বিদ্যুৎ পরিবহন করে না, তবে কিছু কি ব্যতিক্রম থাকে যেগুলো কি পানিতে দ্রবণীয়তাও আছে, বুঝতে পারছো? দেখো এখানে আমরা কি আসতেছি, তাহলে এটা কি আয়নিক যৌগ, আর এগুলো কি NH3 সমযোজী যৌগ, CH4 কি, এটা যদি গাঠনিক সংকেত থাকতে চাই, CH4 এর গাঠনিক সংকেত কি, গাঠনিক সংকেত H, মানে কি চারটা হাইড্রোজেন কি শেয়ার করে, এটা কি মিথেন, মিথেন এটা কোন কত 109 কত 5 ডিগ্রি, চতুস্থলিক আকৃতি কেমন, চতুস্থলকীয়। H2O পানির আকৃতি কেমন, পানিটা কেমন, পানিটা হচ্ছে পানি কি, পানিটা হচ্ছে অক্সিজেন দিয়ে কি একটু আগে তাকলাম, পানি গাঠনিক সংকেত কেমন, পানি গাঠনিক সংকেত এরকম, বুঝতে পারছো? এই দুইটা ফুটা দিলাম কেন, এগুলা কি মুক্ত জোর, এগুলা কি মুক্ত জোর। তাহলে কি আমরা পরের টপিকে যাই, দেখো তাহলে বুঝতে পারছো, দেখো PCl5, এই যে এই জিনিসটা তোমাদের পরীক্ষা খুবই আসে, তোমরা যারা জেনারেলি পরীক্ষা যায় ওইখানেও আসছিল, এখানে খুবই প্রশ্ন আসে যে কি অষ্টক সম্প্রসারণ এবং কি যৌগ গঠনকালে অষ্টক সম্প্রসারণ, অষ্টক নিয়ম এবং অষ্টক সংকুচন। দেখো একটা দিয়ে তোমাদের তিনটা দেখাই দিতেছি, অষ্টক সংকুচন, অষ্টক সম্প্রসারণ এবং কি অষ্টক অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম মানে কি দুইটা যৌগ গঠনকালে যদি আটটা, দুইটার কি আটটা থাকে কেন্দ্রীয় মৌলের আটটা, সেটা কি অষ্টক নিয়ম। ধরো মনে করো কি H2O, ধরো CH4 কি আছে, CH4 CH4, কার্বনের লাস্ট কক্ষপথে কয়টা থাকে, কার্বনের প্রথম কক্ষপথে কয়টা থাকে, দুইটা থাকে, লাস্ট কক্ষপথে থাকে কয়টা, চারটা থাকে, লাস্ট কক্ষপথে থাকে চারটা থাকে, আর চারটা হাইড্রোজেন কি করে, শেয়ার করে, চারটা হাইড্রোজেন কি করে, শেয়ার করে, চারটা হাইড্রোজেন কি করে, শেয়ার করে। তাহলে এখানে কি একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো, দেখো তো শেয়ার করলো না, তাহলে কি প্রত্যেকটা কয়টা থাকলো, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, কয়টা, চারটা, এই চারটা কি আটটা হয়েছে না, তাহলে কি অষ্টক পূর্ণ হয়েছে না, এটা কি অষ্টক নিয়ম মানছে, এটা কোন নিয়ম মানছে, অষ্টক নিয়ম মানছে, বুঝতে পারছো কি বললাম? তাহলে কি অষ্টক নিয়ম কি অষ্টক নিয়ম মানছে, এটা যে অষ্টক নিয়ম আছে। এখন প্রশ্ন আসতে পারে যে অষ্টক সংকুচন এবং কি অষ্টক সম্প্রসারণ, দেখো অষ্টক সংকুচন একটা দেখায়, অষ্টক সম্প্রসারণ দেখায় একটা, দেখো BCl2 BCl BE কি Cl2, বুঝতে পারছো? দেখো বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা থাকে, বেরিলিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা থাকে, বেরিলিয়াম 4 নাম্বার না, বেরিলিয়ামে কয়টা থাকে, একটা থাকে, একটা থাকে। তাহলে কি এই পাশে একটা ক্লোরিন, এই পাশে কি একটা ক্লোরিন, দেখো তো ক্লোরিন কি বললাম, ক্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা, পরে কক্ষপথে কয়টা থাকে, আটটা, লাস্ট কক্ষপথে কয়টা থাকে, 7টা থাকে। প্রথম কক্ষপথে দুইটা, পরে কক্ষপথে কয়টা থাকে, 7টা, পরে কক্ষপথে কয়টা থাকে, 8টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, লাস্ট কক্ষপথে কয়টা থাকে, 7টা থাকে না। এই যে এখানে একটা দিলাম, আর কি এখানে দুইটা করে দিলাম। এই দেখো ক্লোরিন, এটা কি ক্লোরিন, তাহলে এখানে 2 2 4 6, আর এই যে এখানে একটা, কয়টা, এই 7টা। আর বেরিলিয়ামের এই যে এখানে একটা, বেরিলিয়ামের কি এখানে একটা, আর এই যে এখানে বেরিলিয়ামের কি বেরিলিয়ামের একটা, ক্লোরিনের কয়টা, এখানে 7টা। দেখো 2 4, এখানে কি 6, তাহলে কি বললাম 1 2 3 4 5 6, আর এখানে এক কত 7, আর দেখো 1 2 3 4 5 6 7, বুঝতে পারছো? আর এখানে টোটাল হইলো কয়টা, 8টা। এই যে দেখো আর একটা শেয়ার করার পরে কয়টা হয়েছে, ক্লোরিনে অষ্টক নিয়ম মানছে,
কিন্তু কি বেরিলিয়ামে কি অষ্টক নিয়ম মানছে না? বেরিলিয়ামের কয়টা হয়েছে? দুইটা দুইটা চারটা, তাহলে কি আটটার নিচে না? এখানে বেরিলিয়ামের কিসের নিয়ম মানছে? দুইয়ের নিয়ম আছে, কিন্তু কি অষ্টক সংকুচন। সংকুচন মানে কি কম, আর সম্প্রসারণ মানে কি বেশি, বুঝতে পারছো? তাহলে অষ্ট সংকুচন, তাহলে কি অষ্টক সংকুচন। বেরিলিয়ামে কি করছে? অষ্টক সংকুচন। আর ক্লোরিনে কি করছে? অষ্টক নিয়ম, বুঝতে পারছো? তাহলে কি এখানে আটটা, এখানে আটটা, আর এখানে কয়টা থাকে? দুইটা, এখানে দুইটা, তাহলে কি এটার অষ্টক সংকুচন। এটা কি অষ্টক সংকুচন? কই এটা অষ্টক সংকুচন। আর একটু আগে যেটা করলাম ওটা কি অষ্টক পূর্ণ, CH4 মিথেন, ওইটা কি অষ্টক পূর্ণ। এখন যদি আসে অষ্টক সম্প্রসারণ, কি বললাম? অষ্টক সম্প্রসারণ। দেখো অষ্টক সম্প্রসারণ একটা দেখাই, এই যে এটাই তো অষ্টক সম্প্রসারণ, যেটা প্রশ্ন দেওয়া আছে এটা কি অষ্টক সম্প্রসারণ। কিভাবে হয় দেখো, দেখাই দেই। এটা কি হবে? এটা আনসার কি হবে? অষ্টক PCl5, এটা আনসার কি হবে? অষ্টক সম্প্রসারণ। দেখো কিভাবে হয়, দেখো দেখাই দেই। দেখো পি ফসফরাস, ফসফরাসের কয়টা কক্ষপথ? তিনটা কক্ষপথ না? কয়টা কক্ষপথ? তিনটা কক্ষপথ। এই তিনটা কক্ষপথ দিলাম। দেখো লাস্ট কক্ষপথ কয়টা থাকে? পাঁচটা থাকে না? লাস্ট কক্ষপথ কয়টা থাকে? পাঁচটা। কয়টা দিলাম? পাঁচটা। 1 2 3 4 5, পাঁচটা দিলাম। দেখো ক্লোরিন আছে কয়টা? পাঁচটা না? পাঁচটা ক্লোরিন শেয়ার করলো। কয়টা ক্লোরিন শেয়ার করতেছে? পাঁচটা ক্লোরিন। কয়টা ক্লোরিন? পাঁচটা ক্লোরিন। এখানে আর কক্ষপথ দিলাম না, বুঝে নিও। ক্লোরিনে কয়টা থাকে দিয়ে দিতেছে, দেখো একটা দিয়ে দিলাম, সবটি বুঝে নিও। একটা করলাম, সবটিতে একই নিয়ম চলবে। এই যে এখানে ক্লোরিনের একটা দিলাম, আর থাকে কয়টা? সাতটা না? তাহলে 2 3 3 4 5 6 7, সাতটা মিলছে। ক্লোরিনে কয়টা? 1 2 3 4, আর এখানে কয়টা? 1 5 6 7, আর ফসফরাস যে এখানে একটা, আটটা। সেম ভাবে কি এখানে ক্লোরিনের কি একটা থাকবে, এখানে ক্লোরিনের একটা, এখানে ক্লোরিনের একটা, এখানে কি ক্লোরিনের একটা, আর এখানে কয়টা কয়টা? এখানে ছয়টা। এখানে কয়টা? ছয়টা, বুঝতে পারছো? এখানে কয়টা? ছয়টা। এখানে কয়টা? ছয়টা। 1 2 3 4 5 6, এখানে কয়টা কয়টা? ছয়টা। 1 2 3 4 5 6 7, তাহলে কি প্রত্যেকটা ক্লোরিনে কয়টা করে থাকে? 7টা করে থাকে। প্রত্যেকটা ক্লোরিনে কয়টা থাকে? 7টা করে থাকে। তাহলে 7টা করে থাকে, তাহলে বুঝতে পারছো? তাহলে কি প্রত্যেকটা দেখো তো, ক্লোরিনে অষ্টক নিয়ম আছে। ক্লোরিনে লাস্টে কয়টা থাকে? 8টা থাকলো না? 2 4 6 2 8, ক্লোরিনে কয়টা? 8টা মানছে। ক্লোরিনে কয়টা মানছে? 8টা। ক্লোরিনে কয়টা? 8টা। ক্লোরিনে কয়টা? 8টা। দেখো ফসফরাসে দেখো কয়টা? ফসফরাসে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 জোড়া, মানে কি 10। 8টা বেশি হয়ে গেছে না? এখানে কি 8টা বেশি হয়ে গেছে, তার মানে কি অষ্টক সম্প্রসারণ। এটা কি বললাম? অষ্টক সম্প্রসারণ। কি হবে এটা? অষ্টক সম্প্রসারণ, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? অষ্টক সম্প্রসারণ। 8টা বেশি হইলে যৌগ গঠন কালে যদি কেন্দ্রীয় মৌলে যদি দেখো 8টা বেশি, মাথায় রাখবা যৌগ গঠন কালে কোন নিয়ম মেনে চলে। এইরকম প্রশ্ন আসলে সবসময় চিন্তা করবে কোনটা। এখানে তো অনেকে কনফিউশনে পড়ে যাবা। কি করে যাবা? যে দেখো তো স্যার, তার ক্লোরিনে তো 8টা মিলছে, তাহলে তো আমি অষ্টক নিয়ম বলতে পারি। আপনি ফসফরাস এটা ধরলেন, ক্লোরিন এটা ধরলেন না কেন? সব সময় চিন্তা করবে কোনটা? কেন্দ্রীয় মৌলেরটা। কোনটা চিন্তা করবা? কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলে যেটা হয় পুরো যোগের কি সেটাই হয়, বুঝতে পারছো? যদি নির্দিষ্ট করে না বলা থাকে, যদি নির্দিষ্ট করে বলা থাকতো যে কি ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ গঠনকালে, যৌগ গঠনকালে কোন নিয়মটি মেনে, ক্লোরিনের কোন নিয়ম মেনে চলে, তাহলে তুমি কি বলতা? অষ্টক নিয়ম। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তুমি কোনটা ধরে দিবা? ধরে দিবা কি কেন্দ্রীয় মৌলের। কোনটা ধরে নিবা? কেন্দ্রীয় মৌলে। তাহলে কেন্দ্রীয় মৌল কোনটা? ফসফরাস। কেন্দ্রীয় মৌল কোনটা? ফসফরাস। তাহলে ফসফরাসের কয়টা? লাস্ট কত কয়টা আছে? 10টা আছে, মানে কি 8টার বেশি। তার 8টার বেশি হলে কি হয়? অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ। 8টার কম হলে সেটা হয় কি অষ্টক সংকোচন। আর 8টা হলে কি হয়? অষ্টক নিয়ম, বুঝতে পারছো? দেখো কি বলছে, ধরো কি বলছিলাম, তোরা কি কি আছে একটা জায়গায় মনে করো কি এইচ PCl3, PCl3, তাহলে ফসফরাস আছে। ফসফরাস লাস্ট করে কয়টা থাকে? 5টা থাকে। কয়টা থাকে? 5টা। কিন্তু এখানে যোগ গঠন করবে কয়টা? 3টা। 3টা, আর কি 2টা থাকবে হলো মুক্ত জোড়। এখানে দেখো একটা, এই যে একটা, এই যে একটা, এই যে এখানে গঠন করলো একটা করে ক্লোরিন। কি করলাম? একটা করে ক্লোরিন। কি করলাম? একটা করে ক্লোরিন করলাম। ক্লোরিনের কি একটা করে দিলাম, আর 2টা থাকলো। ফসফরাসের 2 3 4 5, আর কি ক্লোরিনের একটা একটা করে দিলাম। কয়টা হলো দেখো তো? কয়টা হলো? 2 4 5 6 7 8। এখন কি হয়েছে? এখন পটাশিয়াম PCl3 অষ্টক নিয়ম মানছে। এটা কিসের নিয়ম মানছে? অষ্টক নিয়ম মানছে। কারণ কি লাস্ট কক্ষপথে কয়টা আছে? 8টা আছে। যদি যৌগ গঠন করার পর যদি দেখো লাস্ট কক্ষপথে 8টার বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কি অষ্টক সম্প্রসারণ। আর যদি দেখো যে 8টার কম, মানে 8টার কম কি একটু আগে একটা দেখাই দিলাম না? কি দেখাই দিছিলাম? কই গেল? কি দেখাইছিলাম? কি দেখাইছিলাম? BCl3। দেখো কি দেখাই দিছিলাম? আহ
দেখো কি দিয়েছিলাম BCl3 বি BeCl3 দিয়েছে, বেরিলিয়াম ক্লোরাইড দিয়েছে। এখন দেখো BCl3 বোরন ক্লোরাইড, দেখো বোরন ট্রাইক্লোরাইড BCl3 এটা ক্ষেত্র যদি করি তাহলে দেখো তো কি আসতেছে, বোরন। বোরনের লাস্ট কত কয়টা থাকে? তিনটা থাকে না? বোরন লাস্ট কত কয়টা থাকে? তিনটা থাকে। দাও তিনটা ক্লোরিন দিলাম। কয়টা ক্লোরিন দিলাম? তিনটা ক্লোরিন দিলাম। তিনটা ক্লোরিনে কি এখানে ক্লোরিন, দেখো ক্লোরিনে কিন্তু আমি পুরোটা দিতেছি না, দেখো কারণ কি জায়গা কম তো, এখন কি একটা জায়গা দেখাইতেছি, বুঝবো না তোমরা? এখানে কয়টা আছে মনে করো, লাস্ট কত কয়টা, লাস্ট কক্ষপথ নিয়ে দেখাইতাছি। মাঝখানে দুইটা কক্ষপথ আছে, প্রথম কক্ষপথ কয়টা থাকে? দুইটা। দ্বিতীয় কক্ষপথ কয়টা থাকে? আটটা। আর লাস্ট কক্ষপথ কয়টা থাকে? সাতটা। আমি শর্টকাটে বোঝানোর জন্য এটা দেখাইতাছি, বুঝতে পারছো? তাহলে কয়টা থাকে দেখো, 2 4 6, আর এই যে একটা, সাতটা। 2 4 6, আর এখানে কয়টা? সাতটা। এভাবে কি আটটা তৈরি করবে। কয়টা তৈরি করবে? আটটা। তাহলে 1 2 3 4 5 6, আর এটা কি আটটা হলো। এই ক্লোরিন হলো কি হলো? ক্লোরিন। এটা কি হলো? ক্লোরিন। ক্লোরিন তাহলে কি বোরন। তাহলে দেখো তো এখন তো বোরনের, দেখো যদি বলি যে টোটাল যোগের কোন নিয়ম মানছে, তাহলে কি বলবা? বোরনেরটা খেয়াল, বোরনে কয়টা লাস্ট কয়টা আছে? 1 2 3 4 5 6, তাহলে কি আটটার কম না? এটা কি অষ্টক সংকোচন। আটটার কম হইলে অষ্টক সংকোচন, আটটা বেশি হইলে অষ্টক সম্প্রসারণ, আর আটটা পূর্ণ হইলে কি? অষ্টক পূর্ণ। বুঝতে পারছো? সকলে কি বুঝতে পারছো? অষ্টক সংকোচন কি খুবই টপিক, লাস্ট টপিক ছিল আজকে আমাদের ক্লাসের, কি লাস্ট টপিক। আজকে কি আমাদের ক্লাসটা কি এখানে কি আমরা শেষ করতে দিব। দেখো তাহলে কি এটা উত্তর কি ছিল? এটা উত্তর অষ্টক সম্প্রসারণ। এটা উত্তর কি? অষ্টক সম্প্রসারণ। তাহলে উত্তর কি? অষ্টক সম্প্রসারণ। তাহলে বুঝতে পারছো এটা উত্তর কি আমাদের? অষ্টক সম্প্রসারণ। তাহলে কি আজকে আমাদের ক্লাসটা কি এখানে আপাতত কি আমরা শেষ করতে পারতেছি। তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।